অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেসের 6 নম্বর ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশনের অন্তর্ভুক্ত টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চকের গুরুত্বপূর্ণ ক্লাস এটা। শুরুতে বিবরণী চকের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, তারপরে একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। তো অনেক কিছু বোঝার আছে, বেসিক বিষয়গুলো বোঝানোর জন্য একটু সময় দিতে হবে। দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখন আমাদের জানতে হবে। একটা প্রশ্ন হচ্ছে টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চকে আসলে কি প্রমাণ করা হয়, এটার কাজ কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে টেবুলার অ্যানালাইসিস ম্যাথ সমাধান করার জন্য সব সময় কি টেবিলটা এই রকমই অঙ্কন করতে হবে। এই দুইটা প্রশ্নের উত্তর আগে জানতে হবে। তো প্রথম প্রশ্ন, আমরা একটা সমীকরণ জানি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ যদি 50,000 টাকা হয়, তাহলে দায় ও মালিকানা সত্ত্বের যোগফলও 50,000 টাকা হবেই। এই জন্য সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। যে কোনো লেনদেনে তুমি প্রথমে জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করবে, তারপরে খতিয়ান, তারপরে রেওয়ামিল, এক পর্যায়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টে গিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়, ব্যালেন্স শিট তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্ট থেকে আয় ব্যয় জানতে পারা যায়, ব্যালেন্স শিট থেকে সম্পদ দায় দেনার পরিমাণ জানতে পারা যায়। সব মিলিয়ে ব্যালেন্স শিটে গিয়ে টোটাল সম্পদের পরিমাণ দায় ও মালিকানা সত্ত্বের সমান হবে। এই জন্য বিভিন্ন লেনদেন দেওয়া থাকে, ওই লেনদেনগুলো এই টেবিলের মধ্যে প্রমাণ করতে হয় যে আসলেই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয় কিনা। আর এটা বোঝার জন্য সম্পূর্ণ ক্লাস তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, সেটা প্রমাণ করার জন্য এই টেবুলার অ্যানালাইসিস অথবা বিবরণী চক এটার সমাধান করা হয়। এখন 2 নম্বর প্রশ্ন, টেবিলটা কি সবসময় এরকমই অঙ্কন করতে হবে? না, এই টেবিলের মধ্যে ডেট ঠিক থাকবে, অ্যাসেটস এটা ঠিক থাকবে, সমান ঠিক থাকবে, লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি ঠিক থাকবে, রিমার্কস ঠিক থাকবে। এখন সম্পদ এখানে আমি লিখেছি 5টা, এমনও তো হতে পারে সম্পদ 4টা, 3টা, 2টা। সম্পদ যদি 3টা হয় 3টা, 2টা হলে 2টা। আচ্ছা, এখানে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, দায় লিখেছি অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল। আরও তো দায় থাকতে পারে, যদি লোন থাকে, লোন মানে ঋণ, এটাও তো দায়। যদি আনান রেভিনিউ থাকে, অনুপার্জিত হয়, এটাও তো দায়। তো 3টা হলে 3টা, না থাকলে নাই, 2টা হলে 2টা, একটা হলে একটা দায় আমরা লিখব। অতিরিক্ত কোনো মালিকানা সত্ত্ব যদি থাকে, যেমন এখানে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাও মালিকানা সত্ত্ব এড করে নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, একটা প্রশ্ন হওয়া উচিত এখন তোমাদের পক্ষ থেকে যে প্রতিটা লেনদেনের মধ্যে সম্পদ, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব এগুলো তো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পদ আমরা এইখানে লিখব, দায় আমরা এইখানে লিখব, মালিকানা সত্ত্ব আমরা এইখানে লিখব, কিন্তু আয় এবং ব্যয় আমরা কোথায় লিখব? এই প্রশ্নের উত্তরটা জানা খুব জরুরি। ওনার্স ইকুইটি কিংবা মালিকানা সত্ত্ব, এটার একটা সূত্র আছে। মালিকানা সত্ত্ব তুমি তখনই পাবে মূলধনের সাথে আয় যোগ করবে, ব্যয় বিয়োগ করবে, উত্তোলন বিয়োগ করবে, তবেই বের হবে মালিকানা সত্ত্ব। তার মানে ওনার্স ইকুইটি অথবা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন এবং আয় প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে বসাতে হয়। বোঝাতে পেরেছি? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা উপাদান। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন, মালিকানা সত্ত্ব যদি তুমি বাহির করতে চাও, মূলধনের সাথে আয় যোগ করা হবে, ব্যয় বিয়োগ করা হবে, উত্তোলন বিয়োগ করা হবে, তবেই তুমি মালিকানা সত্ত্ব পেয়ে যাবে। সম্পদ যদি হয় এই ঘরে, দায় যদি হয় এই ঘরে, যতটা দায় থাকবে ততটা। ব্যয়, এখন আয় ব্যয় উত্তোলন মূলধন মালিকানা সত্ত্ব যদি হয়, তখন এই মালিকানা সত্ত্বের ঘরে। আবারও বলছি, ওনার্স ইকুইটির ঘরে মূলধন হলে প্লাসের হয়ে, আয় হলে প্লাসের হয়ে, ব্যয় হলে মাইনাসের হয়ে, উত্তোলন হলে মাইনাসের হয়ে সব সময় বসাতে হবে, এটাই নিয়ম। এখন আমি তোমাদের প্রয়োগ করে বোঝাবো। এখন ম্যাথের সমাধান করার আগে তো টেবিল আগে অঙ্কন করে নিতে হয়। কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, এটা আমি বুঝবো কিভাবে? এইটা বোঝানোর জন্য, আচ্ছা, সম্পূর্ণ বইয়ের বেসিকের
1 নাম্বার ক্লাসে এবং 2 নাম্বার ক্লাসে আমি বলেছিলাম তুমি যে কোনো অধ্যায়ের যে কোনো ম্যাথের সমাধান পারবে, শর্ত হচ্ছে কোন দাখিলা কোন হিসাবে পড়ে, দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা তোমাকে আগে জানতে হবে, যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করার কৌশল তোমাকে আগে জানতে হবে, তবে যে কোনো অধ্যায়ের ম্যাথের সমাধান তুমি পারবে। এই টেবুলার অ্যানালাইসিস কিংবা বিবরণী চক এমন একটা ম্যাথ, কোন দাখিলা কোন হিসাবে পড়ে সেটা তো জানতেই হবে, যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার নিয়মও জানতে হবে। এই দুইটাই কিন্তু দুইটা বেসিক ক্লাস কিন্তু এখানে কাজে আসতেছে। এটা আমি তোমাদের প্রয়োগ করে বোঝাচ্ছি, না হলে এই ম্যাথের সমাধান পারা সম্ভব নয়। On January 2023, সায়াব ফার্নিচার established XYZ ট্রাভেল এজেন্সি। 2023 সালে জানুয়ারি 1 তারিখে সায়াব ফার্নিচার established XYZ ট্রাভেল এজেন্সি এটা প্রতিষ্ঠিত করেছেন। দি ফলোয়িং ট্রানজেকশন ওয়ার কমপ্লিটেড ডিউরিং দি মান্থ। তো জানুয়ারির 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেন এখানে আছে। 1 নম্বরে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ দি ট্রানজেকশন, এই লেনদেনের টেবুলার অ্যানালাইসিস বিবরণী চক তৈরি করো। 2 নম্বরে প্রুভ দি অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ প্রমাণ করো। তো এটা সহজ, টেবুলার অ্যানালাইসিস আগে আমাদের জানতে হবে। যেটা প্রশ্ন করেছিলাম কতটা সম্পদ হবে, কতটা দায় হবে, এটা আমরা বুঝবো কিভাবে? আগে কিন্তু সম্পদ আর দায়ের হিসাবটা করতে হবে। এইটা বোঝানোর জন্য যেমন আমি লেনদেনগুলো পড়তেছি, কিন্তু জাবেদা দাখিলা হলো কিভাবে এটার ব্যাখ্যাটা আমি আর করব না, কারণ ব্যাখ্যা সবাই জানো, আগের ক্লাসগুলো করে সবাই জানো। ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দি এজেন্সি, টাকা 1 লক্ষ টাকা দিয়ে এজেন্সি ব্যবসা শুরু করেছেন। তো এটা জাবেদা দাখিলা কি? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাশ তো সম্পদের মধ্যে পড়ে, ক্যাশ নামে একটা সম্পদ আমি পেয়ে গেলাম, তার মানে ক্যাশ একটা সম্পদ হবে। ওকে। 3 নম্বরে পেইড ক্যাশ ফর অফিস রেন্ট অফ জানুয়ারি 4,000। তো অফিসের ভাড়া পরিশোধ, এটার জাবেদা কি হয়? রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, তো ক্যাশ হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 20,000, যন্ত্রপাতি ক্রয় নগদ 20,000 টাকা দিয়ে, এটা জাবেদা হয় যন্ত্রপাতি যেহেতু ক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি বেড়েছে। ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশ তো হিসাবে অন্তর্ভুক্ত আছে, তাহলে ইকুইপমেন্ট আমরা নতুন আরও একটা সম্পদ পেয়ে গেলাম, তার মানে ক্যাশ এবং ইকুইপমেন্ট অলরেডি দুইটা সম্পদ হয়ে গেল। এই রকমভাবে প্রত্যেকটা লেনদেন আলাদা করে তুমি জাবেদা দাখিলা তৈরি করো। আমি জানি এটা তোমরা পারবে। আলাদা করে যদি তোমরা জাবেদা দাখিলা তৈরি করো, অবশ্যই সমাধানে আমি প্রত্যেকটা জাবেদা দাখিলা তোমাদের বলবো, তাহলে দেখা যাবে এখানে 4টা সম্পদ তোমরা পেয়ে যাবে। 4টা সম্পদ, একটা দায় আছে। 4টা সম্পদের মধ্যে এখানে তোমরা পাবে ক্যাশ, পাবে অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইজ পাবে। দায়ের মধ্যে অ্যাকাউন্টস পেবল একটা দায়ী পাবে, আর তো ওনার সিকিউরিটি আছে। তো এই জন্য বর্তমান অঙ্কের জন্য আমি টেবিলটা আগেই এখানে অঙ্কন করে নিয়ে এসেছি। দেখো ডেট ঠিক আছে, এসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, তারপর রিমার্কস, এগুলো ঠিক আছে। 4টা সম্পদ পেয়েছি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইজ। অবশ্যই প্রথমে ক্যাশ রেখো, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, এগুলো আগে পরে লিখতে পারো। তুমি যদি অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় ইকুইপমেন্ট আগে লিখে দাও আর অ্যাকাউন্ট রিসিভেবল পরে লিখো, তাতে কোনো সমস্যা নাই। অ্যাকাউন্টস পেবল একটা দায় পেয়েছি, আর কোনো দায় নাই, যদিও এখানে ক্যাপিটাল লেখা হয়েছে, বইয়ের মধ্যে ক্যাপিটাল লিখা আছে, ক্যাপিটাল আমিও লিখে দিছি। এটা মূলত ওনার সিকিউরিটি। ক্যাপিটাল মানে তো মূলধন, যদিও মূলধন, এটা মূলত ওনার সিকিউরিটি কিংবা মালিকানা সত্ত্ব। যে মালিকানা সত্ত্বের মধ্যে বসবে মূলধন এবং আয় প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে। এটা আমি তোমাদের প্রয়োগ করে বোঝাবো। মালিকানা সত্ত্বের মধ্যে এই যে এই ঘরে মূলধন এবং আয় প্লাসের করে আমাদের বসাতে হবে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের করে বসাতে হবে সব সময়। এবারে একটা একটা করে ম্যাথের সমাধান তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছে, সবাই লক্ষ্য করো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। তো জানুয়ারি 1 তারিখ, ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দি এজেন্সি, টাকা 1 লক্ষ। এজেন্সি ব্যবসা শুরু করা হয়েছে 1 লক্ষ টাকা নিয়ে। প্রথমে জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা অনুযায়ী আগে টাকাগুলো বসাও, তারপরে হ্রাস বৃদ্ধির হিসাব। এখন এটার জাবেদা দাখিলা ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আশা করছি এখন জাবেদার ব্যাখ্যার প্রয়োজন নাই। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এখন ক্যাশ তো সম্পদ, আর ক্যাপিটাল কোথায় বসে? যেমন
এটা হচ্ছে জানুয়ারি 1 তারিখে ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ 1 লক্ষ। আমি ক্যাশের করে 1 লক্ষ টাকা লিখলাম। ক্যাপিটাল ক্রেডিট, এই যে ক্যাপিটাল ওনার্স ইকুইটির করে মূলধন অথবা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে তো মূলধন, মূলধন এবং আয় প্লাসের হয়ে ব্যয় এবং উত্তোলন মাইনাসের করে বসাতে হয়। তো এখানে 1 লক্ষ টাকা আগে আমি বসালাম। টাকা লিখার পরে যদি মনে হয়, দুইটা কথা মনে রাখলেই হবে, সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় প্লাসের, সম্পদ এবং দায় যদি হ্রাস পায় মাইনাসের। আবার ওনার্স ইকুইটি নিয়ে মূলধন এবং আয় যদি হয় প্লাসের, ব্যয় এবং উত্তোলন হলে মাইনাসের। 4টা কথা। প্রথমটা হচ্ছে সম্পদ এবং দায় বৃদ্ধি পেলে প্লাস, তারপর সম্পদ এবং দায় হ্রাস পেলে মাইনাস। আর ওনার্স ইকুইটির করে মূলধন এবং আয় হলে প্লাস, ব্যয় এবং উত্তোলন হলে মাইনাস। এখন এটা তো মূলধন, এটা এমনিতেই প্লাসের টাকা, মাইনাসের হলে ব্র্যাকেট দিব। আর যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে ব্যবসার মধ্যে নগদ 1 লক্ষ এসেছে, নগদ এসেছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাও প্লাসের টাকা। প্রতিটা লেনদেন লিখার পরে আমাদের করণীয় হচ্ছে যে পরের তারিখে এখানে ব্যালেন্স লিখে আগেরগুলো নামাতে হবে। যেমন আমি ব্যালেন্স লিখলাম, আগের যে 1 লক্ষ আছে নামিয়ে নাও, এখানে যে 1 লক্ষ আছে নামিয়ে নাও। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো, সবাই বুঝবেন। 3 তারিখে পেইড ক্যাশ ফর অফিস রেন্ট অফ জানুয়ারি, টাকা 4,000। পেইড ক্যাশ নগদ পরিশোধ, অফিস রেন্ট অফিসের ভাড়া। তো জানুয়ারিতে অফিসের ভাড়া পরিশোধ 4,000 টাকা। তো যেহেতু অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট। এখন ক্যাশ পরে সম্পদে, রেন্ট এক্সপেন্স পরে ব্যয়ের মধ্যে। তাহলে এটার তারিখ হচ্ছে 3 তারিখ। ক্যাশ সম্পদে টাকার পরিমাণ আগে লিখো 4,000, রেন্ট এক্সপেন্স পরে ব্যয়ের মধ্যে। আবারও তোমাদের দেখাচ্ছে, এই মালিকানা সত্ত্ব কিংবা ওনার্স ইকুইটির করে মূলধন আয় হলেই প্লাসের হয়ে, ব্যয় এবং উত্তোলন হলেই মাইনাসের হয়ে। তো এটা যেহেতু রেন্ট এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে ক্যাপিটাল কিংবা মালিকানা সত্ত্বের করে একই 4,000 টাকা আমি বসালাম। যেহেতু এটা ব্যয়, তাহলে মাইনাসের, মাইনাসের মানে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে। আর রিমার্কস হচ্ছে লেনদেন যা সম্পর্কিত। যেমন 1 নম্বরটা ছিল ক্যাপিটাল, তুমি এখানে লিখো ক্যাপিটাল। 2 নম্বরটা ছিল রেন্ট এক্সপেন্স, তুমি এখানে লিখো রেন্ট এক্সপেন্স। ওইভাবে প্রত্যেকটা লিখে দিও। এখন প্রতিটা লেখার পরে ব্যালেন্স নামাতে হবে, তাই তো? তাহলে ব্যালেন্সটা আমরা নামিয়ে নেই। এখন প্লাস মাইনাসের দেখো, ভাড়া প্রদান করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, নগদ চলে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে, অথবা এটাও ব্র্যাকেটের, আর এটা ব্যয় হওয়ার কারণে ব্র্যাকেটের। 1 লক্ষ হচ্ছে আগের প্লাসের, 4,000 মাইনাসের, তাহলে প্লাসের থাকবে এখানে 96,000। তারপর এখানে 1 লক্ষ প্লাসের, 4,000 মাইনাসের, প্লাসের ব্যালেন্স থাকবে এখানে 96,000। পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 20,000। তো পারচেজ ইকুইপমেন্ট যন্ত্রপাতি ক্রয় নগদ 20,000 টাকা দিয়ে। এটা যাবে কি, যন্ত্রপাতি ক্রয় করলে ইকুইপমেন্ট ব্যবসায় বেড়েছে, ইকুইপমেন্ট ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। তাহলে ইকুইপমেন্ট এবং ক্যাশের করে আমরা টাকাটা বসাবো। ইকুইপমেন্ট দেখো, এটার তারিখ হচ্ছে বর্তমানে 5 তারিখ। ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট, তো ইকুইপমেন্টের করে এই 5 তারিখে আমি লিখলাম টাকার পরিমাণ কত ছিল, 20,000। ইকুইপমেন্টের করে ইকুইপমেন্ট ডেবিট 20,000, আর ক্যাশের করে 20,000। ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, ইকুইপমেন্ট সম্পদে পড়ে, তো সম্পদ এটা বাড়ছে, এটা প্লাসের টাকা থাকবে। আর ইকুইপমেন্ট ক্রয় করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, এই জন্য এটা মাইনাসের। অতএব 96,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে এখানে থাকবে ব্যালেন্সে 76,000 টাকা। ব্যালেন্সগুলো প্রতিটা তারিখে আমি লিখে নিয়েছিলাম, এখানে এই 20,000 টাকা নেমে যাবে, এখানে এই 96,000 টাকা সরাসরি নেমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি তারিখগুলো এখানে বসি। 5 তারিখ পরে 8 তারিখ আছে, 8 তারিখ পরে 10 তারিখ, 10 তারিখ পরে আছে 13 তারিখ, তারপর 13 তারিখ পরে আছে এখানে 15 তারিখ, 15 পরে 20। তারিখগুলো বসানো হলো। এবার 8 তারিখে কি আছে দেখি। ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট কোস্ট ইন দি অ্যাডভার্টাইজিং কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 3,000।
ইনকার্ড মানে বকেয়া আছে, বিজ্ঞাপন খরচ বকেয়া আছে অ্যাডভার্টাইজিং কোম্পানির 3,000 টাকা। মানে অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছ থেকে 3,000 টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এটা বকেয়া আছে। আমি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলেছিলাম কোনো ব্যয় যদি বকেয়া থাকে ব্যয় করতে হয় ডেবিট, তারপর ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট বা পাওনাদার পাবে পাওনাদার ক্রেডিট। এখানে ব্যয় হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর পাওনাদার পাবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। টাকার পরিমাণ 3,000। তাহলে 8 তারিখে আমি কোথায় কোথায় অ্যাকাউন্টস পেবলের ঘরে, ওকে, এই যে অ্যাকাউন্টস পেবলের ঘরে লিখলাম 3,000। আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ছিল ডেবিট, তাই তো, তো এটা ব্যয়ের মধ্যে পড়ে সরাসরি মাইনাসের টাকা। যেহেতু এটা বকেয়া আছে, তার মানে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলেই কিন্তু প্লাসের টাকা লিখতে হয়। আমি আগে বলেছিলাম সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায় প্লাসের টাকা, হ্রাস পেলে মাইনাসের টাকা। মূলধন আয় হলে এখানে প্লাসের, ব্যয় উত্তোলন হলে মাইনাসের। অতএব ব্যালেন্স আমরা নামিয়ে নিব। এখানে ৭৪,০০০, এখানে ২০,০০০, এখানে 3,000, প্লাসের 96 থেকে 3,000 বিয়োগ করলে প্লাসের থাকবে এখানে 93,000। ক্লিয়ার? এবার 10 তারিখে কি আছে আমরা দেখি। পেইড ক্যাশ ফর অফিস সাপ্লাইজ টাকা 6,000। তো নগদ পরিশোধ অফিস সাপ্লাইজ ক্রয় করে। সাপ্লাইজ তাহলে সম্পদ ব্যবসায় বেড়েছে, সাপ্লাইজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 6,000। এখন আমরা সাপ্লাইজের ঘরে, এই যে সাপ্লাইজের ঘর, এখানে এই যে সাপ্লাইজের ঘর, আর এই হচ্ছে ক্যাশের ঘর। তো সাপ্লাইজের ঘরে 10 তারিখের সোজা আমরা লিখে দিব 6,000 টাকা, এবং নগদ চলে গেছে 6,000, ক্যাশের ঘরে 6,000 লিখলাম। সাপ্লাইজ বেড়েছে, সম্পদ বেড়েছে প্লাসের টাকা, সাপ্লাইজ কিনতে গিয়ে নগদ চলে গেছে মাইনাসের টাকা। ৭৪ থেকে 6,000 বিয়োগ করলে এখানে হবে 70,000 টাকা। তারপর এখানে থাকবে আগের 20,000 নেমে যাবে, নতুন 6,000 এখানে ব্যালেন্সে নেমে যাবে, 3,000 আগেরটা নামবে, আগের 93,000 যেরকম আছে নেমে যাবে। ক্লিয়ার? আর্ন টাকা 95,000 ফর সার্ভিস রেন্ডার্ড। সার্ভিস মানে সেবা, রেন্ডার্ড মানে প্রদান, সেবা প্রদান করে 95,000 টাকা আয় করা হয়েছে। টাকা 10,000 ক্যাশ রিসিভড, 10,000 টাকা নগদ প্রাপ্তি ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 10,000 নগদ প্রাপ্তি। অ্যান্ড ব্যালেন্স 85,000 ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট। আর 85,000 টাকা কাস্টমারের নামে বিল করা হয়েছে। এটার মানে হচ্ছে 95,000 টাকা সেবা প্রদান, 10,000 নগদ প্রাপ্তি, আর বাকি 85,000 বাকিতে। তো বাকিতে সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয় আমরা জানি। তো নগদের জন্য নগদ প্রাপ্তি ক্যাশ ডেবিট, বাকিতে যেটা এটার জন্য দেনাদার ডেবিট আমরা লিখি। দেনাদার 85,000, ক্যাশ 10,000। তো একটা নগদে একটা বাকিতে, দুইটাই কিন্তু সেবা প্রদান। 10 আর 85, এখানে 95,000 টাকা সার্ভিস রেভিনিউ। যেহেতু সেবা প্রদান আয় হয়েছে, আয় তো ক্রেডিট করতে হয়, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এটা কিভাবে লিখব? আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 85,000, আর দুইটার টাকা যোগ করে সার্ভিস রেভিনিউ, এটা আয়ের মধ্যে পড়ে ক্যাপিটালের করে এখানে লিখে দিব 95,000। এবার 13 তারিখে আমি ক্যাশের ঘরে লিখলাম 10,000, ক্যাশ 10,000 পেয়েছে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে এখানে লিখলাম 85,000, টোটাল টাকা 95,000, টোটাল টাকা 95,000। তো সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে, তো 95,000 এটা এমনিতে প্লাসের হবে। নগদও পেয়েছি, নগদ বেড়েছে, দেনাদারও বেড়েছে বাকিতে সেবা প্রদানের কারণে, দুইটাই সম্পদ বেড়েছে, দুইটা প্লাসের, এটাও প্লাসের। এবার ব্যালেন্স যদি আমি নামাই 70 এবং 10, এখানে হবে 80,000, 85,000, 20,000, 6,000, 3,000, 93,000 এবং 95,000 যোগ করলে হবে 1,86,000। বুঝতে পারছো? উইথড্র টাকা 2,000, ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 2,000, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, আর উত্তোলন ডেবিট, ড্রয়িং ডেবিট। উত্তোলন বসে আমরা জানি যে 15 তারিখ, এটা নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। তো 15 তারিখ 2,000 টাকা ক্যাশের করে আমি বসালাম, নগদ চলে গেছে মানে সম্পদ হ্রাস পেয়েছে মাইনাসের টাকা। আর উত্তোলন তো মালিকানা সত্ত্বের করে,
এমনিতেই মাইনাসের করে বসাতে হয় এই ক্যাপিটাল কিংবা ওনার্স ইকুইটির করে। তো ব্যালেন্স 80 থেকে 2000 বিক করলে 78,000। আগের 85,000 যেরকম আছে নেমে যাবে, 20,000, 6,000, 3,000 যেরকম আছে নেমে যাবে। 1,86,000 থেকে 2,000 বিক করলে 1,86,000 এখানে কত থাকবে? এটা একটু ভুল হয়েছে, এটা 1,88,000 হবে। 1,88,000 থেকে 2,000 বিক করলে এখানে থাকবে 1,86,000। ওকে, তারপর পেইড টু দ্য অ্যাডভার্টাইজিং কোম্পানি তারিখ 20 তারিখে। তো অ্যাডভার্টাইজিং কোম্পানি বলতে এই যে কত তারিখে, 8 তারিখে অ্যাডভার্টাইজিং কোম্পানি 3,000 পাবে। পাওনাদারের সৃষ্টি হয়েছিল, এখন পেইড করে দেওয়া হয়েছে, মানে নগদ চলে গেছে। ক্যাশ ক্রেডিট, পাওনাদার পেয়েছে, পাওনাদার ডেবিট, দায়টাও কমে গেছে। তাহলে এইটা আমরা এই পাওনাদারের গড়ে আর ক্যাশের গড়ে এই দুইটা করে লিখব। 20 তারিখে 3,000 টাকা নগদ চলে গেছে, ক্যাশ তো ক্রেডিট, তো নগদ যেহেতু চলে গেছে এটা এমনিতে মাইনাসের। আবার দায়টাও কমে গেছে, পাওনাদারকে পরিশোধ করে দিয়ে পাওনাদারে করে লিখলাম, দায়ও কমে গেছে। দায় কমে গেলে মাইনাসের হয়। সম্পদ দায় বৃদ্ধি পেলে প্লাসের, সম্পদ দায় হ্রাস পেলেও মাইনাসের টাকা। 78,000 টাকা থেকে 3,000 টাকা বিক করলে ব্যালেন্স থাকবে 75,000 টাকা। হিসাব ঠিক আছে কিনা আমার একটু দেখো। তারপর এখানে 85,000, এই জায়গায় 20,000, 6,000, এখানে শূন্য, এটা 1,86,000 যেরকম আছে থেকে যাবে। পেইড এমপ্লয়িজ স্যালারি টাকা 2,200, কর্মচারী বেতন পরিশোধ 2,200 টাকা। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট। স্যালারি এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে এটা আমরা ক্যাপিটালের করে মাইনাসের টাকা বসাবো, ব্যয়ের টাকা, আর নগদ চলে গেছে ক্যাশের করে আমরা বসাবো। 25 তারিখ টাকার পরিমাণ 2,200, নগদ চলে গেছে তাই মাইনাসের, আর স্যালারি এটা ব্যয়ের মধ্যে পড়ে তাই একেবারে মাইনাস করে দিলাম। 75,000 থেকে 2,200 বিক করলে ব্যালেন্স থাকবে এখানে 72,800, এখানে 85,000, 20,000, 6,000, 0। 1,86,000 থেকে 2,200 বিক করলে 1,83,800 টাকা এখানে হবে। ক্লিয়ার এতটুকু? রিসিভ টাকা 80,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড ইন ট্রানজেকশন জানুয়ারি 13। তো কাস্টমারের কাছ থেকে 80,000 টাকা নগদ প্রাপ্তি, যেটা জানুয়ারি 13 তারিখে বিল করা হয়েছিল। তো 13 তারিখে 95,000 টাকা সেবা প্রদান, 10,000 ছিল নগদ প্রাপ্তি, 85,000 টাকা পাওয়া যায় নাই। তো ওই 85,000 টাকা যেটা দেনাদারের কাছে পাবো, ওই দেনাদার এখন 80,000 টাকা দিয়েছে। তো নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট। অতএব আমরা এটা ক্যাশের করে আর দেনাদারের করে টাকাটা লিখব। নগদ পেয়েছি 80,000, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তো দেনাদার দিয়েছে, দেনাদারের পরিমাণ ছিল 85,000। দেনাদার যেহেতু টাকাটা দিয়েই দিছে, তার মানে দেনাদার হ্রাস পেয়েছে। অতএব এটা সম্পদ হ্রাস পেয়েছে। তো দেনাদার ছিল 85,000, 80,000 দিয়ে দিছে, তাহলে তো দেনাদার এখন কমে আসলো, তার মানে সম্পদ কমে আসলো, সম্পদ হ্রাস পেয়েছে। তো ব্যালেন্সে 72,800 আর 80,000 যোগ করলে এখানে হবে 1,52,800 টাকা। 85 থেকে 80 বাদ দিলে এখানে 5,000, এখানে 20,000, এখানে 6,000, এখানে 0, এখানে 1,83,800 টাকা। এটা হচ্ছে সমান। তো সমানের বাম দিকে সম্পদ সমূহ যোগ করো, ডান দিকে দায় মালিকানা সত্ত্ব যোগ করো। সমানের বাম দিকে এই টোটাল সম্পদ যদি যোগ করা হয় তখন 1,83,800 টাকা এখানে হবে। এই দুইটা যোগ করলে এখানেও 1,83,800 টাকা হবে। এখন সমানের বাম দিকে সম্পদ আছে, ডান দিকে দায় মালিকানা সত্ত্ব আছে, তাহলে তো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়েই গেল। দুইটা তো মিলেই গেছে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তো টেবুলার অ্যানালাইসিস এটা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করার জন্য এই যে সম্পদ সমূহ আমরা পেয়েছি, এটা ক্যাশের টাকা, এটা দেনাদার,
এটা ইকুইপমেন্ট, এটা সাপ্লাইজ, এটা হচ্ছে পাওনাদার, এটা হচ্ছে ক্যাপিটাল। তো এই টাকাগুলা এখানে শুধু বসিয়ে দিতে হবে। লক্ষ্য করো, ক্যাশের টাকা এখানে আছে 1,52,800, এটা শুধু দেখাতে হয়। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 5,000, ইকুইপমেন্ট 20,000, সাপ্লাইজ আছে 6,000, অ্যাকাউন্ট পেবল 0, এই যে 0, ক্যাপিটাল আছে 1,83,800, এটা হচ্ছে ওনার্স ইকুইটি। তাহলে তো এই টাকাগুলো যোগ করলে 1,83,800 টাকাই হবে, সমান এটা এখানে 1,83,800 টাকাই হবে, সমান 1,83,800 প্রুভড। এই হিসাব সমীকরণ এটা প্রমাণ হয়ে গেছে। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা বুঝতে পেরেছেন।